এখন তো রাজনৈতিক সরকার ক্ষমতা নিলে সেটাতে কেউ সমর্থন দিবে না। একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে। ইউনূস স্যারকে প্রধান করে আমরা প্রস্তাবনা দিয়েছি যে ১৫ সদস্য হতে পারে কিংবা ১১ সদস্য। কারাগারে ছিলাম তো, কারাগারে সব পত্রিকা ঢোকে, প্রথম আলো পত্রিকা কারাগারে ঢোকে না। রাষ্ট্রপ্রধান কতটা বিদ্বেষপূর্ণ মনোভাব থাকলে প্রথম আলো ডেইলি স্টার তিনি পড়েন না। বাকি পত্রিকা এবং সাংবাদিকদের গলায় এটা ফাঁসির রশি পড়াই দিয়েছে যে টান দিলেই তোমার মৃত্যু ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে। স্টুডিওতে আছেন নুরুল হক নুরু, সভাপতি গণ অধিকার পরিষদ। স্বাগত জানাচ্ছি আপনাকে। যদি একটু বলি আমরা যে ২৪-এ লেখা হলো নতুন ইতিহাস, আমার মনে হয় না যে ভুল বলা হবে। ছাত্র সমাজের হাত ধরে সরকার পতন হলো। আমরা বিগত কয়েকদিন যে বিভীষিকাময় বাস্তবতার সাক্ষী হয়েছি, আমরা যে নারকীয় হত্যাযজ্ঞ দেখেছি, যে শ্বাসরুদ্ধকর বাস্তবতার সাক্ষী হলাম আমরা, সে থেকে আমরা বলতেই পারি কিছুটা পরিত্রাণ আমরা পেয়েছি। নতুন বাংলাদেশ নিয়ে আপনার প্রত্যাশা? প্রথমে আপনাদের চ্যানেলের যারা দেখছেন দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাকেও ধন্যবাদ। আজকে আমি আপনার এখানে আসার আগে ঢাকা মেডিকেলে গিয়েছিলাম আহতদের দেখার জন্য। আর আমি তো জানেন গ্রেপ্তার হয়েছিলাম, রিমান্ডে ছিলাম। গতকালকে আমরা মুক্তি পেয়েছি নতুন বাংলাদেশে। এই যে মানে এটা তো নতুন বিপ্লব বলেন, দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলেন, যাই বলেন, এই সংগ্রামটা ২০১৮ সালে আমরা প্রথম ইনিশিয়েট করেছিলাম, কোটা সংস্কার আন্দোলন। সে সময়ে আমরা এরকম একটা সোশ্যাল ইস্যু, সোশ্যাল ডিসপ্যারিটির ইস্যু, যে সরকারি চাকরিতে কোটার একটা সংস্কার, সেই আন্দোলনটা ফেব্রুয়ারি থেকে শুরু করে আমরা ৪ অক্টোবর প্রজ্ঞাপনের মাধ্যমে প্রায় ৮ মাস চলেছে, তারপরে আন্দোলনটা সমাপ্তি হয়েছে। আর মাঝখানে নাটকীয়তা এবং বলতে গেলে তো লং হিস্ট্রি, এত সময় নেই। তো মূল পয়েন্টটা যেটা ছিল, প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়েও সেটা বাস্তবায়ন করেনি। এবং ৩০শে জুন যদি আপনার লাইব্রেরি এই এখন ব্যাক ফুটেজ দেখেন, যে আমাকে লাইব্রেরির সামনে ফুটবলের মতো মেরেছিল। আমার অপরাধ ছিল যে আমি এই কোটা সংস্কার আন্দোলনের নেতা। তারপর ১৮ সালে আন্দোলনের পরে ১৯ সালে ডাকসু নির্বাচন হয়, আমি ভিপি নির্বাচিত হয়েছি। ভিপি নির্বাচন করার পরেও বিভিন্ন জায়গায় গিয়েছি, হামলার শিকার হয়েছি। কারণ দেশে যে একটা ফ্যাসিবাদ ছিল, তার কালচারটাই তো ছিল যে সেই দলের বাইরে, সেই ভয়েসের বাইরে কেউ থাকতে পারবে না। সেক্ষেত্রে এখন এই যে ছাত্র জনতার যে বিপ্লবের যে বিপ্লবোত্তর বাংলাদেশ, যেটা আমরা আপনারা সবাই আমরা প্রত্যাশা করছি, যে একটা মানবিক বাংলাদেশ, একটা উদার গণতান্ত্রিক নয়া রাষ্ট্র ব্যবস্থা, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা থাকবে, আদালতের স্বাধীনতা থাকবে, নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার পরিবর্তন করবে। এখনকার যেহেতু পার্লামেন্টারি সিস্টেমে প্রধানমন্ত্রী পদত্যাগ করে গিয়েছেন, রাষ্ট্রপতি পার্লামেন্ট ডিসলভ করে দিয়েছেন, এখন আমরা যেটা বলছি যে এখন তো রাজনৈতিক সরকার ক্ষমতা নিলে সেটাতে কেউ সমর্থন দেবে না। কারণ ওই ধরনের ট্রাস্টেড পলিটিক্যাল পার্টি কিংবা বিশ্বাসযোগ্য পলিটিক্যাল পার্টি এই মুহূর্তে আমাদের আয়নায় নাই। তাই আমরা বলেছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে, এবং সেখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে প্রধান করে আমরা প্রস্তাবনা দিয়েছি যে ১৫ সদস্য হতে পারে কিংবা ১১ সদস্য। অন্যান্য রাজনৈতিক দল সবার মতামত নিয়ে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ মতামত দিয়ে ঠিক করবেন। প্রধানের বিষয়ে ৩ বাহিনী প্রধান, রাজনৈতিক দল সবাই একমত। এখন আমরা যেটা চাই যে ইন্টারিম গভর্নমেন্টটা আমরা চাই যে এই মুহূর্তে হয়ে যাক, বিকজ এই ইন্টারিম গভর্নমেন্ট না হওয়ার কারণে কিন্তু এখনও ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিন্তু বাজে অবস্থা। এখন যেটা চলছে অনেকটা আসলে নাবিকহীন জাহাজের মতো পরিণত হয়েছে দেশ। নাবিকহীন জাহাজ, তো শৈল্পিক ভাষায় কিংবা এটি সুশীল ভাষায় বলার চেয়ে আমি বিপ্লবের ভাষায় বলতে গেলে, আন্দোলনের ভাষায় বলতে গেলে, এখন যেটা চলছে এটি একটা নৈরাজ্য। এই নৈরাজ্য বাংলাদেশে চলবে, এই জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি। আমরা হাত পা ভাঙি নাই, রক্তাক্ত হয়নি, বিকজ আমাদের ভীষণটা ছিল একটা সহনশীল বাংলাদেশ হবে। আজকে টেলিভিশন ভবন জ্বালিয়ে দিচ্ছে, ওষুধ কোম্পানিতে আগুন দিচ্ছে, ইন্ডাস্ট্রিগুলো আগুন দিচ্ছে। একটা ইন্ডাস্ট্রিতে ৫,০০০, ১০,০০০, ১২,০০০, ১৩,০০০ মানুষ, ইন্ডাস্ট্রি যার হোক, কিন্তু ওইখানে তো বিভিন্ন মত পথের মানুষ চাকরি করে। তাদের আপনি বলছিলেন গণমাধ্যমের স্বাধীনতার কথা। আমরা যদি দেশ টিভির বাস্তবতা তুলে ধরি, ১৮ জুলাই কিন্তু আন্দোলনের তথ্য তোলার অপরাধে যদি আমরা তৎকালীন সরকারের কথা বলি, কিংবা শিক্ষার্থীদের সঠিক মৃত্যুর তথ্য উপস্থাপন করার জন্য দেশ টিভির মানে ট্রান্সমিশন কিন্তু আধা ঘন্টার মতো বন্ধ ছিল। না, এটা তো বিশেষ করে সত্যিকার অর্থে শুধু দেশ টিভি না, তথ্যমন্ত্রীর নির্দেশে এমনটি ঘটেছিল। গত এই আপনার ১৫ বছরে এই আওয়ামী ফেসিবাদের রেজিমে কোনো গণমাধ্যম স্বাধীন ছিল। আমি কারাগারে ছিলাম তো, কারাগারে সব পত্রিকা ঢোকে, প্রথম আলো পত্রিকা কারাগারে ঢোকে না, কারণ সরকার নির্দেশনা। এবং প্রধানমন্ত্রী তো একটা দেশের নির্বাহী প্রধান, রাষ্ট্রপ্রধান কতটা বিদ্বেষ
পূর্ণ মনোভাব থাকলে পার্লামেন্টে দাঁড়িয়ে দুটো পত্রিকার বিরুদ্ধে নিষেধাজ্ঞা করে যে আমি প্রথম আলো ডেইলি স্টার তিনি পড়েন না, পত্রিকার বিরুদ্ধে বিদ্বেষ। সো এটা শুধু প্রথম আলো ডেইলি স্টার না, আর বাকি পত্রিকা এবং সাংবাদিকদের গলায় এটা ফাঁসির রশি পড়াই দিয়েছে যে টান দিলেই তোমার মৃত্যু ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে। এমন হুমকি ধামকির সম্মুখীন কিন্তু আমাদের সাংবাদিকরাও হয়েছে, বারবার হুমকি ধামকে হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে যদি বলি যে অনিয়ার করার জন্য হুমকি ধামকির সম্মুখীন হতে হয়েছে, দেশ টেলিভিশনের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এইখানে এখন সত্যিকার অর্থে আমি যেটা মনে করছি, টু বি অনেস্ট, কিছু কিছু চ্যানেলের ভূমিকাটা এত নগ্ন ছিল যে কারণে কিন্তু আম জনতা বা আন্দোলনকারী বলেন তাদের একটা ক্ষোভের জায়গাটা ছিল। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ক্ষোভটা যৌক্তিক না, এই কারণে যে একটা চ্যানেল ওই হাউজের পলিসি থাকে, আপনি উপস্থাপক আপনাকে যদি কোশ্চেন সেট করে দেয় যে এর বাইরে কোশ্চেন করা যাবে না, সে আপনি চাইলে করতে পারবেন না, সেখানে উপস্থাপক হিসেবে অনেক ক্ষেত্রে আপনার ভূমিকা থাকে না। কিন্তু সেখানে ফারজানা রূপাদের মতো আবার যারা একেবারেই দলদাস ভূমিকায় ভিত্তের ভূমিকা অবতীর্ণ হয়, তাদের তো মোরালিটির জায়গা ন্যূনতম নাই যে সাংবাদিকতা করার। তাদের বিষয়ে যদি কারো ঘৃণা প্রকাশের জায়গা থাকে সেটা আমি মনে করি ন্যায়সঙ্গত। কিন্তু তাই বলে আইন নিজের হাতে তুলে নেওয়া, কোনো অফিস লুট করা, হামলা করা, গাড়ি ভাঙচুর করা, এটা এই বাংলাদেশ আমরা চাই না। আমরা রক্তের বদলে রক্ত, হত্যার বদলে এটা আমরা চাই না। লেলিয়ে দেওয়া হতো এইটাই তো, এই যে দেখেন যে বলে যে বন্দুকের গুলি এবং মানুষের মুখের কথা বের হয়ে গেলে নিয়ন্ত্রণ থাকে না, যে এত দাম্ভিকতা, এত দৈত্য দানবীয় প্রধানমন্ত্রী যিনি এই আন্দোলনের এই দেশ ছেড়ে পালানোর 2 দিন আগেও বললেন শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না। বসুন্ধরা গ্রুপের মালিক শাহ আলম থেকে নাম চেঞ্জ করে আহমেদ আকবর সোবহান সাহেব ব্যবসায়ীদের এই মিটিংয়ে যে দাম্ভিকতার সাথে বলেন শেখ হাসিনার সরকারকে তারা রক্ষা করবেন, পুলিশ প্রধান র্যাবের ডিজি যখন এই আন্দোলনকারীদেরকে জঙ্গি, মৌলবাদী, বিএনপি জামাত বলে আখ্যায়িত করেন। বিএনপি জামাত কিংবা আমি একটা রাজনৈতিক দল করি গণ অধিকার পরিষদ নামে, আমরাও আন্দোলন করে, রাজনৈতিক আন্দোলন করে কিন্তু গত 17 বছরে এই ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটাতে পারিনি। ছাত্র জনতা নেতৃত্ব দিয়ে জাতিকে যখন আহ্বান জানিয়েছে, গ্র্যাজুয়ালি আন্দোলন একটা মোমেন্টাম পেয়েছে। সো এটা তো ছাত্র জনতার আন্দোলন। আপনার নিশ্চয়ই লক্ষ্য করেছেন ধানমন্ডি কিংবা গুলশান, বনানীর মতো এই অভিজাত এলাকার নারী পুরুষ কিংবা সবাই নির্বিশেষে রাজপথে নেমে এসেছে। ইভেন শেষ দিকে, শুরুর দিকে তো ছিল না, আমাদের সেলিব্রিটিরাও, অভিনেতা, গায়ক, শিল্পী যেভাবে নেমেছে, এটা একটা গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান হয়েছে। তো এই আন্দোলনকে যেভাবে কালার দেওয়া হয়েছে, ধরেন টক শোতে, 71 টিভিতে কিংবা আরও যে একটা চ্যানেলে, সেটা তাদের প্রতি কিছুটা ক্ষোভ ছিল। কিন্তু তারপরে আমি মনে করি যে আমরা বিজয়ী হিসেবে আমাদের দায়িত্ব একটা শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করা। এখন এইখানে মাশরাফির বাড়িতে হামলা হচ্ছে, ওইটা ইন্ডিয়ান গণমাধ্যম বলছে লিটন দাস সংখ্যালঘু তাই তার বাড়িতে হামলা হচ্ছে।